নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এইচ.এম. কামরুজ্জামানকে, যারা জাতির পিতার অনুপস্থিতিতে মুক্তিযুদ্ধ পরিচালনার নেতৃত্ব দিয়েছিলেন। শ্রদ্ধা জানাচ্ছি মুক্তিযুদ্ধের 30 লাখ শহীদ এবং 2 লাখ নির্যাতিত মা বোনদের প্রতি। সালাম জানাই অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের, যারা জীবনের মায়া ত্যাগ করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আমি গভীর বেদনার সঙ্গে স্মরণ করছি 1975 সালে 15ই আগস্ট ঘাতকের নির্মম বুলেটে নিহত আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, 3 ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং 10 বছরের ছোট্ট ভাইটি শেখ রাসেল। কামাল জামালের নবপরিণীত বধূ সুলতানা কামাল ও রোজি জামাল। আমার চাচা মুক্তিযোদ্ধা শেখ আবু নাসের, মুক্তিযোদ্ধা যুবনেতা শেখ ফজলুল হক মনি, মুক্তিযোদ্ধা কৃষিমন্ত্রী আব্দুর রব সানিয়াবাদ, ব্রিগেডিয়ার জামিল এবং পুলিশ কর্মকর্তা সিদ্দিকুর রহমান সহ সেই রাতের সকল শহীদকে, আমাদের মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। কৃতজ্ঞতা জানাচ্ছি ভারতের তৎকালীন সরকার, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বোপরি সাধারণ জনগণকে, যারা আমাদের মুক্তিযুদ্ধে সমর্থন জানিয়েছিলেন, শরণার্থীদের আশ্রয় দিয়েছিলেন এবং নানাভাবে সহযোগিতা করেছিলেন। প্রিয় দেশবাসী, গোটা বিশ্ব আজ এক অস্থিতিশীল অর্থনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। 2019 সালের শেষ দিকে করোনা ভাইরাসের মহামারীর কবলে পড়ে বিশ্ব। 2020 এবং 2021 এই 2 বছর বিশ্ব অর্থনীতিতে এক গভীর ক্ষতের সৃষ্টি হয়। অনেক দেশের অর্থনীতিতে ধস নামে, আমাদের অর্থনীতিও ক্ষতির মুখে পড়ে। করোনা ভাইরাস মহামারী সেই ক্ষতি কাটিয়ে যখন আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছিল, ঠিক তখনই শুরু হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ। আর এই যুদ্ধ শুধু অস্ত্রের যুদ্ধ নয়, সঙ্গে যুক্ত হয়েছে ভয়ঙ্কর অর্থনৈতিক যুদ্ধ। অর্থনৈতিক যুদ্ধের প্রভাব কোনো একক দেশের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকে না, ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী। রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরবর্তী অর্থনৈতিক অবরোধ, পাল্টা অবরোধ বিশ্ব অর্থনীতিকে বিপর্যস্ত করে তুলেছে। আপনারা জানেন, সময়োচিত পদক্ষেপ গ্রহণ করে আমরা করোনা ভাইরাসের কারণে মানুষের প্রাণহানি যেমন কমাতে পেরেছি, তেমনি অর্থনীতিকেও সচল রাখতে সক্ষম হয়েছি। আমাদের লক্ষ্য ছিল মানুষের জীবন বাঁচানোর পাশাপাশি তাদের জীবিকা সচল রাখা। করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে আমরা জরুরি ভিত্তিতে বিভিন্ন হাসপাতালে 15,000 শয্যা বৃদ্ধি করেছিলাম। স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য পিপিই, রোগীর জন্য অক্সিজেন, ভেন্টিলেটর, জরুরি ওষুধ সহ সকল উপকরণ সরবরাহ করা হয়। টিকা পাওয়ার উপযোগী সকল মানুষকে বিনামূল্যে 34 কোটি টিকা দেওয়া হয়েছে। এ পর্যন্ত 14 কোটি 90 লাখ মানুষ প্রথম ডোজ, 12 কোটি 65 লাখ 25,000 দ্বিতীয় ডোজ এবং 6 কোটি 45 লাখ মানুষ বুস্টার ডোজ পেয়েছেন। কারখানার উৎপাদন অব্যাহত রাখা এবং ব্যবসা বাণিজ্য যাতে সঠিকভাবে পরিচালিত হয়, তার জন্য এখন পর্যন্ত আমরা 28টি প্যাকেজের আওতায় 1,87,679 কোটি টাকার পূর্ণতা প্যাকেজ ঘোষণা করেছি। গার্মেন্টস ও অন্যান্য শিল্প কারখানার শ্রমিকদের বেতন ভাতা নিশ্চিত করা হয়েছে। 50 লাখ প্রান্তিক মানুষকে 2 দফায় 2,500 টাকা করে নগদ সহায়তা প্রদান করা হয়েছে। এদের মধ্যে ছিলেন যানবাহনের শ্রমিক, দোকান কর্মচারী, নন এমপিওভুক্ত শিক্ষক, ইমাম, মুয়াজ্জিন, সাংস্কৃতিক কর্মী সহ সকল শ্রেণী পেশার মানুষ। বস্তিবাসী, দরিদ্র ও স্বল্পায়ের মানুষ যারা অন্যের কাছে হাত পাততে পারেন না, হটলাইনে 333 নম্বরে ফোন করার সঙ্গে সঙ্গে তাদের ঘরে চাল, ডাল সহ খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। করোনা ভাইরাস মহামারীর সময় প্রায় 7,30,50,000 মানুষ নানাভাবে উপকৃত হয়েছেন এবং প্রতিষ্ঠান উপকৃত হয়েছে প্রায় 1,81,266টি। প্রিয় দেশবাসী, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এবং পশ্চিমাদের অর্থনৈতিক অবরোধ এবং পাল্টা অবরোধের কারণে আমাদের মতো উন্নয়নশীল ও আমদানি নির্ভর দেশগুলো সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল, ভোজ্য তেল, গম, চিনি, ভুট্টা, ডাল, রাসায়নিক সার সহ প্রায় সকল ভোগ্যপণ্যের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে।
সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে, পরিবহন খরচ বহুগুণ বৃদ্ধি পেয়েছে। যে জাহাজ ভাড়া ছিল $800 তা এখন $3,800। যে গম টন প্রতি $200 পাওয়া যেত তা $600 কিনতে হচ্ছে। আবার নিজস্ব চাহিদা মেটানোর জন্য কোনো কোনো দেশ বিনা নোটিশে পণ্য রপ্তানি বন্ধ করে দিচ্ছে। সাধারণ মানুষের কথা চিন্তা করে আমরা পৃথিবীর যেখানেই আমাদের চাহিদার পণ্য পাওয়া যাচ্ছে আর যত দামি হোক আমরা সেখান থেকেই তা সংগ্রহ করছি এবং যোগান দিচ্ছি। আমরা 1 কোটি পরিবারকে টিসিবির ফেয়ার প্রাইস কার্ড দিয়েছি। এই কার্ডের মাধ্যমে পরিবারগুলো 30 টাকা কেজি দরে চাল ও সাশ্রয়ী মূল্যে ভোজ্য তেল, ডাল ও চিনি সংগ্রহ করতে পারেন। 50 লাখ পরিবার 15 টাকা কেজি দরে মাসে 30 কেজি চাল কিনতে পারছেন। অসহায় মানুষদের ভিজিডি ও ভিজিএফ এর মাধ্যমে 30 কেজি করে চাল প্রতি মাসে বিনামূল্যে দেওয়া হচ্ছে। আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে অনেকেই নানা মন গড়া মন্তব্য করছেন। 3 মাসের আমদানি খরচ মেটানোর মতো রিজার্ভ থাকলেই চলে। বর্তমানে আমাদের 5 মাসের আমদানি ব্যয় মেটানোর মতো বৈদেশিক মুদ্রা মজুদ আছে। করোনা ভাইরাসের মহামারীর সময় সব ধরনের ভারী যন্ত্রপাতি আমদানি, বিদেশ ভ্রমণ এবং অন্যান্য পণ্য আমদানি অনেকটা বন্ধ ছিল। সেসব আমাদের রিজার্ভ বৃদ্ধি পেয়ে $48 বিলিয়ন উন্নীত হয়। এই বিপুল পরিমাণ অর্থ অলস অবস্থায় না রেখে সেখান থেকে কিছু পরিমাণ অর্থ দিয়ে আমরা একটা বিশেষ তহবিল গঠন করি। সেই তহবিলের অর্থ দ্বারা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। সোনালী ব্যাংকের মাধ্যমে এই ঋণ দেওয়া হচ্ছে 2% হার সুদে। ঘরের টাকা সুদ সহ ঘরেই ফেরত আসছে। এই অর্থ যদি বিদেশি ব্যাংক থেকে ঋণ হিসেবে নেওয়া হতো তাহলে 4-5% হারে সুদ সহ ফেরত দিতে হতো, আর তা পরিশোধ করতে হতো রিজার্ভ থেকেই। আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস পাওয়ার আরেকটি কারণ হচ্ছে আন্তর্জাতিক বাজার থেকে আমরা বেশি দামে জ্বালানি তেল, ভোজ্য তেল, গম, ডাল, ভুট্টা সহ অন্যান্য পণ্য ক্রয় করে স্বল্প মূল্যে সাধারণ মানুষের কাছে বিক্রি করছি। ব্যাংকে টাকা নেই বলে গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। অযথা গুজবে কান দেবেন না। ব্যাংকের টাকার কোনো ঘাটতি নেই। উপার্জিত টাকা ঘরে রেখে নিজের বিপদ ডেকে আনবেন না। আমাদের বিনিয়োগ, রেমিটেন্স প্রবাহ এবং আমদানি রপ্তানি পরিস্থিতি সবকিছু স্বাভাবিক রয়েছে। দারিদ্র্যের হার 40% থেকে 20% নামিয়ে এনেছি। মাথাপিছু আয় $543 থেকে $2,824 উন্নীত হয়েছে। সাক্ষরতার হার 45% থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে 75.2%। মাতৃ মৃত্যু এবং শিশু মৃত্যুর হার হ্রাস পেয়েছে। আওয়ামী লীগ সরকার ধারাবাহিকভাবে সরকার পরিচালনায় আছে বলে এসব অর্জন সম্ভব হয়েছে। আমাদের সরকারের সময় যোগাযোগ অবকাঠামো খাতে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। অনেক বাধা বিপত্তি পেরিয়ে গত জুন মাসে আমরা পদ্মা সেতু উদ্বোধন করেছি। এই সেতু দক্ষিণাঞ্চলের 19 জেলাকে রাজধানী ঢাকা এবং দেশের অন্যান্য অংশের সঙ্গে সড়কপথে সরাসরি যুক্ত করে।